নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। দ্বাপর যুগে ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই তিথিটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী ও বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই তিথিটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলা রূপ ননীগোপালের পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। এই বছর মানে 2025 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, জন্মাষ্টমীর যোগ কখন থেকে শুরু হচ্ছে ও শেষ হচ্ছে, এবং রোহিণী যোগ কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, জন্মাষ্টমী পালনের নিয়ম, জন্মাষ্টমী পালন করলে কি খাবার খাওয়া যায় ও কি খাওয়া যায় না, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে আপনাদের জানাবো জন্মাষ্টমীর সময়সূচি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমী এই বছর মানে 2025 সালে পালন হবে আগামী 16ই আগস্ট, বাংলায় 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি লাগবে আগের দিন মানে 15ই আগস্ট, বাংলায় 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 1:17 এবং অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট, বাংলায় 30শে শ্রাবণ শনিবার রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, তাই এই বছর 16ই আগস্ট শনিবার মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। আপনাদের মনে প্রশ্ন থাকবে, শনিবার রাত 10:49 পর্যন্ত অষ্টমী তিথি থাকবে, তাহলে জন্মাষ্টমীর পুজো করা যাবে? হ্যাঁ বন্ধুরা, যেহেতু শনিবার সূর্যোদয় পাবে, সেই জন্য শনিবার মধ্যরাতে পুজো করা যাবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের যোগ থাকাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ থাকবে না। রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে নবমীর দিন মানে 17ই আগস্ট রবিবার সকাল 6:45। রোহিণী নক্ষত্রের যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার আপনাদের জানাবো
জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? কংসের অত্যাচারের হাত থেকে জগৎকে রক্ষা করতে এবং কংসকে ধ্বংস করতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর দিনে। জন্মাষ্টমীতে উপবাস পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো যদি করেন, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, এমনকি পুনর্জন্ম গ্রহণ করতেও হয় না এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় ও শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন এবং ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। বন্ধুরা, জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতো মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ। ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া ক্ষীর, মোহনভোগ, নারকেল নাড়ু, 56 ভোগ, লুচি সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুবই প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 রকমের জলখাবার, 20 রকমের মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। বন্ধুরা, শাস্ত্রীয় মত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে ও রাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। ধর্মানুসারে জন্মাষ্টমী রাতে একটি শুভ সময়ে গোপালের জন্মতিথি পালন করা উচিত। হিন্দু ধর্মে কৃষ্ণ পুজো মাখন মিছরি নিবেদন ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও পুজোর আগে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজান, নতুন পোশাক পরান, সুগন্ধি ফুল দিয়ে দোলনা ও সিংহাসন সাজিয়ে রাখুন আগের রাতেই। বন্ধুরা, এবার বলবো জন্মাষ্টমীর দিনে কোন খাবার খেতে পারবেন এবং কোন খাবার খেতে পারবেন না। উপবাসকালে তাজা অথবা শুকনো ফল খেতে পারবেন, এতে শরীর সুস্থ থাকবে। জন্মাষ্টমীর তিথিতে দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ, তাই খেতে পারেন টক দই, এতে শরীর সুস্থ থাকে। দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নিন ফ্রুট শেক। আপেল, কলা, কালোজাম, আঙ্গুর, আমন্ড, আখরোট, নানা রকমের বাদাম খেতে পারেন। এবার বলবো কোন খাবারগুলো খাবেন না। উপবাসকালীন বা উপবাস ভঙ্গের সময় প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার খাবেন না এবং আমিষ জাতীয় খাবারও খাবেন না, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।